তথাকথিত আধুনিক পোশাক পরিচ্ছদ পরিধান করে শীতাতপ নিয়ন্ত্রিত চৌচক্রযান হাঁকিয়ে গায়ে সুগন্ধি মেখে বেরিয়ে পড়লেই তাকে ভদ্রলোক বলা যায় না। ভদ্রতা একটি আত্মমানবিক সুকলাবৃত্তি সমূহের বাহ্যিক প্রতিফলন। বোঝা গেল? জি স্যার। শিল্পের দায় জি স্যার বলে এড়ানো সম্ভব নয়। দৃষ্টিটা যথাযথভাবে গোচরক্ষম না হলে পুরো রসকে অর্ধেকটাই অগোচর পটে থেকে যায়। সেক্ষেত্রে ত্রিনেত্র থাকা চাই বটে। যেমন আমার আজকে হাঁটতে হাঁটতে আমার নেত্রোদয় আকাশে আটকে গেল। আজকে এই আকাশ পানে তাকিয়ে থেকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে এই আকাশটা নীল, নীল আকাশ। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা, তুই হন দুষ্কার পায় ভালোবাসার দাম না দিলা। আশায় আছি তোমার লই বান্ধব একখান সুখের হৃদয়, আশায় আছি তোমার লই বান্ধব একখান সুখের হৃদয়। সুখেরই বদলারে দুঃখ দিলা, সুখেরই বদলারে দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা, তুই হন দুষ্কার পায় ভালোবাসার দাম না দিলা। শুভ সকাল। আজকে আমি তোমাদের শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদান পাঠ দান। আমি এখানে দান শব্দটি ব্যবহার করলাম, তার কারণ পাঠ দান শব্দটি বলেছি এই জন্য যে শিক্ষার বা জ্ঞানের কোনো মূল্য নেই, মানে অমূল্য, কেনা যাবে না, বিক্রিও করা যাবে না, দান করতে হবে, গ্রহণ করতে হবে। আজকের বিষয় হচ্ছে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব, নন্দন তত্ত্ব কি? নন্দন তত্ত্ব কি? কি নন্দন তত্ত্ব? নন্দন তত্ত্ব কি? কি ব্যাপার কি? আমি আমি কি কোনো বাক প্রতিবন্ধী ক্লাসের মধ্যে ঢুকে পড়েছি নাকি? কেউ কোনো কথাই বলছে না, অদ্ভুত। গুড, আমি গুড বললাম এবং আমি গুড লিখলাম। কেন? তোমরা জি না স্যার বলেছো সেই জন্য না, তোমরা পারো না সেই জন্য না, তোমরা জানো না সেই জন্য না, তোমরা যে সরব হয়েছ
তোমাদের মুখ থেকে যে ধ্বনি নিঃসৃত হয়েছে সেই দুটি শব্দ, দুটি দুটি শব্দ, নন্দন এবং কি তত্ত্ব। তত্ত্ব মানে শুনেই বোঝা যাচ্ছে তত্ত্ব মানে কি। হিসেব, হিসেব, সূত্র, যোগ বিয়োগ গুণ ভাগ, এইসব। আমি গতকাল হাঁটতে 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 হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমাদের এই আকাশটা নীল। এখন তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে এটা আবিষ্কার করার কি আছে, আকাশটা নীল হবে এটা তো স্বাভাবিক, কিন্তু না, না, স্বাভাবিকভাবে সেটা কিন্তু নীল নয়। ওর মধ্যেও হিসেব আছে, ওর মধ্যেও হিসেব আছে। বা অন্য সাধারণ মানুষ আকাশকে যেমন করে দেখে, আকাশের নীলকে যেমন করে দেখে, আমি কিন্তু তেমন করে দেখছি না। বা তোমরা আকাশের নীল বলতে যে বাহ্যরূপটিকে বোঝাও, আমি কিন্তু সেটা বুঝছি না, আমি কিন্তু সেটা দেখছি না। আকাশের যে নিগূঢ় সত্তা, যাকে আমি আকাশত্ব বলতে চাই, এবং নীলের যে অন্য বর্ণ সম্পর্কহীনতা, যাকে আমি নীলত্ব নামে অভিহিত করতে চাই, এই উভয় বৈশিষ্ট্যের রহস্যময় যোগাযোগ আমার মর্মচেতনায় যে আধ্যাত্মিক প্রেরণার জন্মদান করেছে, তাই আমি রস পরকলা যুগে উপলব্ধি করেছি। স্যার, বুঝতে পারছি না, কি বললেন? মনটা কোথায় থাকে তোমার? উচাটন মনো ক্লাসে রয় না, কোথায় থাকে? এখন নিজেকে আর একটু উচাটন করো, চেয়ারের উপরে উঠে দাঁড়াও দেখি। দাঁড়াও। এই তো খুব নেত্রী নেত্রী লাগছে, ভালো। আমি না বোঝার মতো কি বলেছি, কি বলেছি আমি না বোঝার মতো? আমি কিছু বলেছি যেটা বোঝা যাবে না? আমি বলেছি নন্দন তত্ত্ব। তত্ত্ব মানে হিসেব, সূত্র, ফর্মুলা। ফর্মুলা ছাড়া হবে? হয়? হ্যাঁ, একটা তেল বানাবো, কি তেল, কি লাগবে? ফর্মুলা অনুযায়ী হবে। 10 মিলিলিটার হেনা, 10 মিলিলিটার আমলা, 5 মিলিলিটার জবা, হ্যাঁ, 10 মিলিলিটার তোমার রেক্টিফাইড স্পিরিট, 2 মিলিলিটার পারফিউম, এরকম নানান কেমিক্যাল হিসেব মতো যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটা কি? তেল। ওই তেল থেকে একটি বাসনা বের হবে, ওই তেল একটি কার্যকরী ভূমিকা রাখবে। ওই তেল চুলকো করবে আরো ঘন, আরো কালো এবং আরো কি এবং মজবুত। গুড গুড, ভেরি গুড। এত আনন্দিত হওয়ার কিছু নাই। ভুসির বস্তার মধ্যে 2-1 দানা চাল থাকেই, তাই বলে সেটাকে আমরা চালের বস্তা বলতে পারি না। এতগুলো ছেলে মেয়ের মধ্যে একজন শুধু উত্তর করলো, বাকিরা কেউ বলতেই পারলে না। ভুসি। তো বোঝা গেল একটা হিসেব, একটা সূত্র, মানে নন্দন তত্ত্ব একটা হিসেব বা একটা মানে যেটাকে বলে, এই কাশেম, কাশেম, জি স্যার। চারুকলার একটা ছেলে আমার একটা পোর্ট্রেট করে নিয়ে আসছে না? জি স্যার। ওটা আমার রুমে রাখা আছে, ওকে নিয়ে যেতে বল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা কালকে ওই
নন্দন তত্ত্বের উপরে 10 পৃষ্ঠা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসো। ওকে, ভালো থেকো। হ্যাঁ, এই এবার থাম তো, চোখের পানিতে তো ক্যাম্পাসটা লেক বানায় ফেলবি মনে হইতাছে। উনি একটা মেয়েকে অযৌক্তিকভাবে দাঁড় করায় রাখবে, আর স্বর্ণ ডিপার্টমেন্টের সবাই তাকায় তাকায় মজা দেখবে, আর আমরা কিলোপেট্রের মূর্তি হয়ে তাকাই থাকবো না। এই তোকে নাই না কি তগর আছে? আছে, একজনেরই আছে। এই পুরো ক্যাম্পাসে গোপাল স্যারকে শায়েস্তা করার মতো ক্ষমতা একজনই রাখে। কে? লুনা আপু, শেষ বর্ষ, ড্রয়িং অ্যান্ড পেন্টিং, চারুকলা অনুষদ। তোর ভাঙা নৌকায় চড়তাম না, তোর ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পানি ধরতাম না। বুঝলাম, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা জ্ঞানকুল শিরোমণি ভাবি, বাস্তবে কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণই আলাদা। এই যে গোপাল স্যারের মতো শিক্ষকরা যারা তোষামদি করে ঊর্ধ্বতনদের বাজারের ব্যাগ চেনে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে শিক্ষক হন, তারা আসলে সমাজের জন্য একটা ব্যাধি, একটা মাকাল, কিচ্ছু নেই। তবে ভালো শিক্ষকরা যে নেই তা কিন্তু না, তারা আছেন বলেই আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো সেই ভারসাম্যটা বজায় আছে। তো এখন আমরা কি করব আপু? তোদের কিছু করা লাগবে না, যেটা করা আমি করব। তোরা ওনার সম্পর্কে দু চারটা ড্যামেজ দিতে পারবি না? জি আপু, পারবো। সবাই একে একে বলবি আর একজন লিখে ফেলবি, ঠিক আছে? তোদের মধ্যে সবচেয়ে ভালো বলতে পারে কে? আপু, মুবিন বলবে, ও হচ্ছে আমাদের প্রোগ্রামের কমেন্টেটর। লেখা শেষ হলে মুবিন আমাদের পুরোটা পড়ে শোনাবে। স্টার্ট। নাম গোলাম পারভেজ লতিফ, ছাত্ররা তাকে ডাকে গোপাল স্যার। বয়স 49, পেশা শিক্ষকতা, গায়ের রং শ্যামলা, চুল লম্বা কোকড়ানো, শিক্ষাগত যোগ্যতা বিএ 2য় শ্রেণী, এমএ 1ম শ্রেণী। ছাত্রাবস্থায় পড়াশোনার অধিক গোপাল স্যারকে শিক্ষকদের বাজার খরচ, শরীর টেপা, সকালের নাস্তা বানানো, সকাল সন্ধ্যা উপযুক্ত তেল মর্দনে অধিক ব্যস্ত থাকতে দেখা যায়। বিশেষ দ্রষ্টব্য, তেলে ভেজাল আছে। খুবই ইন্টারেস্টিং। গোলাম পারভেজ লতিফ, মাথায় জ্ঞানের চেয়ে গোবরের পরিমাণই অধিক। এমএ সম্পন্ন করার পর যা তিনি যথাযথভাবেই কাজে লাগান। ফলস্বরূপ উক্ত সারে তার মাথার কেশরাজি রমণীদের ন্যায় বাড়তে শুরু করে। চুলের সাথে সাথে একটু একটু করে শিল্পী শিল্পী ভাবটাও বাড়াতে ভোলেন না গোলাম পারভেজ লতিফ। পলিটিক্যাল শেল্টারে একসময় তিনি নিয়োগ পান বিভাগের শিক্ষক হিসেবে। চিনি তো এই মালটা রে, তোর ডিপার্টমেন্টের যেটা সেটা তো জানতাম না। আগা অতীত পর্যালোচনা করে জানা যায় এই ব্যক্তির 14 পুরুষের কেউই কোনোদিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার কথা স্বপ্নেও ভাবেননি। কিন্তু গোলাম পারভেজ লতিফ স্বপ্নকেও অতিক্রম করেছেন। আজ তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ভবিষ্যৎ নির্মাণের কারিগর, জ্ঞানের মহাসাগর। এসব বিশেষণ আশেপাশের লোকজনকে বোঝাতে তিনি সর্বদা আধা ডজন ইংরেজি ভাষার বই বগলদাবা করে ঘুরে বেড়ান, যদিও সেগুলোর একটি পাতাও কোশ্চিনকালে কেউ তাকে উল্টাতে দেখেনি। খুবই সমস্যা হলো, ঠিকই না। কাশেমটা ডাক তুই দিন, ভাই কাশেম দেখি কাশেমটা লোক হলো। কি হইছে? আপু একদিন উনি বইয়ের পাতা উল্টিয়েছিল তো। হ্যাঁ, ওটাই ফার্স্ট ছিল, আমি ওটাই লাস্ট ছিল। এটা বিশেষ দর্শক কোথায় লেখা? Greek pillar is my great holy pillar. আচ্ছা কি বলছিলাম? গ্রিক পিলার। গ্রিক পিলার।
দিস গ্রিক পিলার খুব শক্ত, খুব মজবুত, মানে নান্দনিক। হ্যাঁ, এখন আমি এই যে বইটি থেকে তোমাদের কোটেশনটা বললাম, এই বইটি এই দেশে পাওয়া যায় না। এটি আমার এক বন্ধু ডক্টর রমণী মোহন হোর, তার কাছ থেকে রিকোয়েস্ট করে আমি ফটোকপি করে নিয়েছি। স্যার আমরা এই বইটা কি ফটোকপি করতে পারবো? কি লাভ? কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ আছে? নেই। ওই ফটোকপি পর্যন্তই তো শেষ। ওই বইয়ের পাতা কি উল্টানো হবে? হবে না। সব থাকবে বইয়ের পাতায় পাতায়, কিছুই থাকবে না মাথায় মাথায়। সুতরাং আমি যে লেকচারটা দিচ্ছি সেটা মনোযোগ দিয়ে শোনো। আমার লেকচারের চেয়ে তো এই বই বড় কিছু না। হ্যাঁ, আমি যা বলছি তাই বইয়ের বাইরে কিছু না। হ্যাঁ, একটা এক্সাম্পল যদি দেই, একটা উদাহরণ, একটি উদাহরণ দিলে, যেমন আমি এই আমাকে দেখলে সর্বপ্রথম আমার খাওয়া দেখে, আমার চলা দেখে, আমার ফেরা দেখে, আমার ওঠা দেখে, আমার বসা দেখে সর্বপ্রথম কোন জিনিসটি দৃষ্টিগোচর হয়? নন্দন তত্ত্ব, নন্দন তত্ত্ব দৃষ্টিগোচর হয়। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আমার চারিপাশে এমন একজন লোক আমি পেলাম না যার চলা ফেরা, কথাবার্তা, ভাষা প্রয়োগ, হ্যাঁ, খাদ্য গ্রহণ, সবকিছুর মধ্যে নান্দনিকতা রয়েছে, নন্দন তত্ত্ব। আফসোস। কিন্তু একজন শিল্পীর মূল আকাঙ্ক্ষাই তো খোঁজ। হ্যাঁ, খুঁজেই চলছি আমি। একজন শিল্পী হিসাবে, একজন নন্দন তাত্ত্বিক হিসাবে আমার এই খোঁজা কোনোদিন শেষ হবে না। কবির ভাষায়, আমি আপন মনের মাধুরী মিশিয়ে গড়েছি যে অবয়ব, চেয়েছি অহর্নিশ, কোথা সে প্রিয় ভাসিনী, কোথা সে আর্তেমিস। আমি আপন মনের মাধুরী মিশিয়ে গড়েছি যে অবয়ব, চেয়েছি অহর্নিশ, কোথা সে প্রিয় ভাসিনী, কোথা 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 সে আর্তেমিস। দুঃখিত। না না, এতে দুঃখিত হবার কি আছে? তাছাড়া
কণ্ঠে যার এত অনুরণন, শব্দ প্রয়োগে যার বিশুদ্ধ বাঙালিপনা, তাতে দুঃখিত হবার কোনো কারণ নেই, কারণ সে তো কবি। ঠিক বুঝতে পারি। ফুল কি কখনো বোঝে তার আপার সৌন্দর্য? চাঁদ কি কখনো ভেবেছে আপন আলোর ব্যঞ্জনা? আপনার জায়গায় অন্য কেউ হলে শেখানো বুলির মতো ছোট করে বলতো সরি, কিন্তু আপনি তা না বলে হৃদয়ের কি এক দগ্ধ শ্বাস, কি এক অনুনাদ কণ্ঠে ছড়িয়ে দিলেন বাংলা শব্দ জালে। দুঃখিত। আমি হলফ করে বলতে পারি নিশ্চয়ই নিভৃতচারী কোনো স্বনামধন্য কবি আপনি। ক্ষমা সুন্দর দৃষ্টি সহযোগে আপনার অনিন্দ সুন্দর নামটা জানার অভিলাষ আমি সংবরণ করতে পারছি না, জানেন? আমার নাম গোলাম পারভেজ লতিফ। পেশা অধ্যাপনা বলতে পারেন। আমি একজন নন্দন তত্ত্ববিদ। অবশ্য আমার আরো একটা নাম আছে, মানুষ আমাকে রবীন্দ্র মৌলবাদী বলে থাকে। কি আশ্চর্য! রবীন্দ্রনাথ তো আমার ভেতরে বাহিরে নয়নে চয়নে কানায় কানায় পরিপূর্ণ। হ্যাঁ, সেটা আপনার হাতের বইটি দেখেই তো আন্দাজ করা যায়। তো আপনার নামটা কি? জি, আমি নন্দিনী। নন্দিনী নন্দিনী। ওটা এক যুগ আগেই পড়েছি। রক্তকরবী তো। হ্যাঁ, এটা ওরই দেয়া নাম। তা কি করেন? শিল্প সেবা, সত্যম শিবম সুন্দরম একাডেমি অফ ফাইন আর্টস থেকে রিয়েলিস্টিক পোর্ট্রেটের উপর গবেষণা করছি। এমএতে আমার স্বর্ণ তকমা আছে। সেটা কি? গোল্ড মেডেল। ও না, সেটাই। তাই আসলে কি আশ্চর্য জানেন, মানে আমি আসলে কি বলবো, মানে আপনি তিনি, মানে আপনি সেই স্বর্ণশিল্প প্রভা যাকে আমি একটা কাজে কয়েকদিন ধরে খুব করে খুঁজছি। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, শেষ পর্যন্ত গুরুদেব তাকে পাইয়ে দিলেন। কোন গুরু? কোনো অবাঞ্ছিত নয় তো আবার? কাকে কি বলছেন আপনি? আপনার হাতেই ধরে আছেন। ও ও তো আমার সব। ওর কথা বলে কি আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? কোথায় যেতে হবে বলুন? না, মানে আপনি যদি একটাবার আমার কক্ষে একটু আসতেন, মানে ব্যক্তিগত কক্ষে নয়, কর্মকক্ষে। কি কর্ম বলুন? আসলে একটা মহান শিল্পকর্ম করার জন্য আমি একজনকে নিযুক্ত করতে চাই। আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আমার কক্ষে, মানে কর্মকক্ষে যদি একবার আসুন। এটা তো আমার সৌভাগ্য। আপনার মতো একজন যুগপদ, একজন শিক্ষাবিদ, শিল্পপ্রেমীর দৃষ্টিগ্রাহী হতে পেরেছি। সত্যি আমি লাকি। আর আপনি বলছেন নাকি? কোন কক্ষে আসতে হবে বলুন প্লিজ? কক্ষে নয়, কর্মকক্ষে। আমার কক্ষ নম্বর 203। দোতলায় উঠলেই পেয়ে যাবেন। দরজার উপর খিলানে খুব সুন্দর করে লেখা আছে আমার নাম, গোলাম পারভেজ লতিফ, গোপাল। রসিকতা করলাম। শুভ সকাল। আরে শুভ সকাল। আপনি 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 এসেই পড়েছেন। আপনি যে আমার কথা রেখেছেন আমি ধন্য। আমি ভাবতেই পারিনি আপনি কথা রাখবেন। মানে কতজনই তো এলো গেল। শুভ সকাল। আসুন আসুন আসুন। হ্যাঁ, বসুন। কেউ কথা রাখেনি। না না, তা কেন হবে? আমি তো কথা রাখি। আমি কথা রাখবো না কেন? আমি তো সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বলছিলাম। ও তাই না? না, আমি আবার ভাবছিলাম যে আপনি আমাকেই বললেন কিনা। কিন্তু একজন
নান্দনিক জ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে কথা না রাখার তো প্রশ্নই আসে না। তাহলে ব্যাপারটা অনান্দনিক হয়ে যায়, তাই না? কথা যখন কাব্য হয়ে যায় তখন সেই কথা বারবার বুঝতে ইচ্ছে করে। তা তো বটেই। আপনার মতন একজন শিল্পপ্রেমিককে প্রেমিকা। হ্যাঁ নিশ্চয়ই, আপনার মতো একজন শিল্পপ্রেমিকাকে আমার 1000 বার বোঝাতেও কোনো আপত্তি নেই। তো আমি বিষয়টা বুঝিয়ে বলি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আপনি আমার একটা পোর্ট্রেট করবেন। পোর্ট্রেট? আমার জন্য তো সেটা অতীব লঘু বিষয়, ভেরি সিলি ম্যাটার। আপনাকে তো বলেছি পোর্ট্রেটে আমার স্বর্ণ তকমা আছে। হ্যাঁ, সেই জন্যই আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে পোর্ট্রেটটা আপনাকে দিয়েই করাবো। কিন্তু আপনি যতটা সহজ মনে করছেন ততটা সহজ কিন্তু নয়। গোলাম পারভেজ লতিফের পোর্ট্রেট করা অত সহজ নয়। আমি কিন্তু 100% রিয়েল যদি না হয় তাহলে কোনো শিল্পকর্মই আমি অ্যাকসেপ্ট করতে করি না। আমার পোর্ট্রেট করার জন্য কতজন এলো কতজন গেল, কিন্তু কেউ ধোপে টেকে নেই। এখন আপনি কতটা পারবেন? মোট কথা হচ্ছে যে ওই শর্ত একটাই, 100-তে 100। দেখুন স্যার, আমি আমার পুরোটা উজাড় করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। পোর্ট্রেট শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি একটা বারের জন্য সেটা দেখতে পারবেন না। বলুন রাজি? রাজি। তাহলে শুরু করা যাক আজই। আজই? আজই কি বলছেন? এক্ষুনি, এখনই। ছোট্ট এই শিল্প জীবনে নষ্ট করবার মতো সময় কই। নিশ্চয়ই নিশ্চয়ই। স্টপ স্টপ স্টপ। ঠিক এই পজিশনটাই চেয়েছিলাম। 1 মিনিট, আমি জাস্ট ক্যানভাসটা বসিয়ে নিই। এভাবেই থাকে। নড়বেন না স্যার, একদম ওভাবেই। আরে পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। ও না না, মানে একটু ঘাটটা নেড়ে চেড়ে নিচ্ছি। না ঠিক আছে, সেটাই। কিন্তু মানে জানতে চাচ্ছিলাম যে মানে কতক্ষণ লাগবে। ওভাবেই, হ্যাঁ। কাট। আজকের মতো না হয় থাক, কাল আবার শুরু করি। মাথাটা সোজা করি নাকি? আসসালামু আলাইকুম স্যার। স্যার কি বাসায় যাচ্ছেন? এই ঘুরান 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 তো। হ্যাঁ, আমি বাসায় যাচ্ছি। সোজা যাও। যাও যাও। সরি স্যার। চক্ষুদয় কি দেমাগ থলির ভিতরে ঢুকিয়ে হাঁটো? জি স্যার। যেটাকে তোমরা ভ্যানিটি ব্যাগ বলে। জি স্যার। যাও। কি সাবলীল, হ্যাঁ, এবং কি চরম নান্দনিক স্বীকারোক্তি। ছি ছি ছি। সে সুযোগ বুঝে আমাকে চাপ দিয়েছে, চাপ। সেই কারণে ঘর পাকা হয়ে আছে। তোমার কোনো সমস্যা? এই 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 জমের মাহমুদকে এখানে কে এনেছে? কে এনেছে জমের মাহমুদকে?
শুভ সকাল স্যার। শুভ শুভ সকাল। আপনি? স্যার ভাবলাম আপনার মতো মহামূল্যবান নন্দন মনীষীর সময় নষ্ট করে কাজটা করাটা নিতান্তই অনান্দনিক হয়ে যাবে, তাই পূর্ব প্রস্তুতি সমান সমান পূর্ব প্রস্তুতি নিয়ে বসে আছি। কি ঠিক করিনি স্যার? বটে 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 বটে, অবশ্যই অবশ্যই ঠিক করেছেন। সেই জন্যই এই গর্ধবদের আমি এতক্ষণ বলছিলাম যে এই প্রেমের বাহনটি মানে এই জেলটি এখানে কে এনেছে। এখন দেখলাম আপনি। তারা হলে এই গর্ধবদের মাথায় এখনো শিল্প বাসনা কি করে আসবে? আপনি এরকম সাবলীল অথচ নান্দনিক শব্দ কিভাবে চয়ন করেন আমি ভেবে পাই না, জানি পাবো না কোনোদিন। আমি নান্দনিকভাবে দুঃখিত স্যার, আমার শিল্প সৃষ্টির সহযাত্রী হতে গিয়ে আপনার এরকম দশা। ধন্য, আপনি ধন্য। শিল্পের জন্য এরকম আত্মত্যাগী শিল্পী আমি খুব কম দেখেছি, বড়জোর হাতে গোনা কয়েকজন। রসিকতা করছি। নড়বেন না স্যার, একদম ওভাবেই। স্ট্রোকটা মিস হয়ে গেল, এখন কারেকশন করতে হবে। আপনি তো আবার কোনো ক্ষতি সহ্য করতে পারেন না, না হলে তো কোনো না হলে তাহলে চলবে না মিস নন্দিনী, সেটা আমি মানবো না। আমার জীবনে আমি কোনোদিন কারো কাছে মাথা হেঁট করিনি। আজকে যে কারণে আমার মাথা হেঁট হয়েছে সেখানে আমি ছাড় দেব না। কোনো ধরনের খুঁত আমি কিন্তু সহ্য করব না। সে আমার যত কষ্ট করে মানে যত কষ্ট। সাধু সাধু, তাহলে সংশোধন দিয়ে ফেলি। নড়বেন না অনুগ্রহ করে। হ্যাঁ হ্যাঁ, তা কোন জায়গায় সংশোধন দিতে হচ্ছে? দক্ষিণ নেত্রটার মণি কোঠায়, আই মিন চোখে। চোখের পাতার প্রতিটি লোক, প্রতিটি পাপড়ি যেন পরিষ্কার দেখা যায়, যেন আঙুলে গোনা যায়। প্রতিটি লোমকূপ যেন খালি চোখে দেখা যায়। চুলের প্রতিটি স্ট্রোক থেকে যেন বোঝা যায় যে আমার বয়স কত। শুধু তাই নয়, আমার নাসিকা, আমার ওষ্ঠ, আমার অধর, আমার চিবুক, প্রতিটি জিনিস আমি মেপে মেপে বুঝে নেব। তখন কিন্তু বলতে পারবেন না এই সমস্যা সেই সমস্যা। আমি কিন্তু মানবো না, আমি কখনোই মানবো না। আমার ঘাড় যে সত্যি বাঁকা, তখন কিন্তু বুঝে যাবেন জনাবানন্দিনী। সরি হবার কি আছে স্যার? সময় এবং নদীর স্রোত তো কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, সেটা তো আমরা সবাই জানি। ক্লাস টাইম শেষ হচ্ছে তো কি হয়েছে, বাকি কাজটা আপনার কক্ষে বসে সেরে নেব। চলুন আপনার কক্ষে যাওয়া যাক। ওদেরকে কেন আসতে বলেছেন? ওদেরকে আসতে না বললে হতো না। এই যাও যাও। স্যার ওরা দেখুক জানুক শিল্পের প্রতি আপনার কি ভীষণ ত্যাগ তিতিক্ষা, ওদেরকে তো জানতে হবে। স্যার ঠিক এই হাসিটাকে ধরে রাখবেন, কি নান্দনিক হাসি। ছবিটি অঙ্কন করা শেষ হলে নিচে আমার নামটি লিখে দেবেন। গোলাম পারভেজ লতিফ, জন্ম 1967 সাল। স্যার এত বড় নাম লিখলে তো পোর্ট্রেটটা মাইনর হয়ে যাবে, পুরো ক্যানভাস জুড়ে তো শুধু নামটাই দেখা যাবে। অসুবিধা নাই।
আমার আরেকটি নাম আছে, গোলাম পারভেজ লতিফ ওরফে গোপাল। এই নামে অনেকেই আমাকে চেনে। গোপাল স্যার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার শুভেচ্ছা নাও। আমাদের শিক্ষক গোলাম পারভেজ লতিফ, তোমাদের গোপাল স্যার, তিনি একটি পোর্ট্রেট আঁকিয়েছেন। আমি একে বিখ্যাতই বলবো, কারণ এত সুন্দর, এত ডিটেইল, এত রিয়েলিস্টিক ছবি কারো আঁকা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। গোলাম পারভেজ লতিফ অসুস্থ থাকায় শিল্পী এই পোর্ট্রেটটি আমার হাতে দিয়ে গেছেন। তাই ভাবলাম সবাইকে সাথে নিয়েই এই মোড়কটি উন্মোচন করি। আমি গোলাম পারভেজ লতিফকে অনুরোধ করব এই মোড়কটি উন্মোচন করবার জন্য। খুব ন্যাচারাল হয়েছে।